এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যদি আবার ব্যাক করতে চাই, সলিউশনে আসতে চাই, তাহলে কি করতে হবে একটু বলো তো দেখি। আমি এখান থেকে আবার এখানে যেতে চাই, স্যার ইন্টিগ্রেশন করতে হবে। এই জন্য ডিফারেনশিয়েশন আর ইন্টিগ্রেশনকে বলা হয় রিভার্স প্রসেস, একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া। তাহলে ডিফারেনশিয়েশন করে যদি আমি কোনো কিছু গেইন করি, তাহলে সেটা লস করতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। খুব সিম্পল হিসাব, আমাদের শরীরে চর্বি জমায় ইন্টিগ্রেট করে, চর্বি গলাইতে হলে ডিফারেনশিয়েট করতে হয়। হ্যাঁ, এরকম ম্যাথমেটিক্স যখন বাস্তবের সাথে কম্পেয়ার করবা, দেখবা তোমার মাথার ভিতরেই এমন কিছু আবিষ্কার হবে যেটা আমাদেরও চিন্তার বাইরে। হ্যাঁ, তোমার শরীরে যে চর্বি জমে, হ্যাঁ, স্বাস্থ্য পেটি হচ্ছে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। আবার এটাকে যখন তুমি ব্যায়াম করো, যখন এটা মানে রিডাকশন করো, তখন এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক একটা আরেকটা রিভার্স প্রসেস। তোমার শরীরে চর্বি গেইন করলে তোমাকে কি করতে হবে? এটা ইন্টিগ্রেশন করে গেইন করতে হবে, ডিফারেন্সিয়েশন করে লস করতে হবে। ঠিক একই জিনিস এখানে। তাহলে আমরা যদি উল্টো ভাবে যাই, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এটাকে ডিফারেন্সিয়েশন করাটা সহজ, এবার আমরা ইন্টিগ্রেশন করি, উল্টা প্রসেসে যাই। তাহলে উল্টা প্রসেসে যাওয়ার জন্য দেখো আমি এইখানে দেখাচ্ছি তোমাদের। তোমরা এখন সবাই দেখবা, আমি যখন বলি তখন দেখবা, আর যখন আমি বলবো লেখার জন্য লিখবা, কারণ হচ্ছে তাড়াহুড়ার কিছু নাই আমাদের। এখানে দেখো বি স্কয়ার y বাই dx স্কয়ার, এটা ইকুয়াল টু 0। এটাকে আমরা ইন্টিগ্রেট করব। এই ইন্টিগ্রেট করার জন্য আমরা কিন্তু সূত্র বলছিলাম, এটা মনে আছে কিনা? এই ইন্টিগ্রেশন dx, এই dx এর সূত্র কি বলতো? x। ইন্টিগ্রেশন dx মানে x, মনে রাখবা। ইন্টিগ্রেশন dx মানে কি? x। তো আমরা এটাকে যদি দেখো এইভাবে যদি সাজাই, d বাই dx dy dx, এটা লিখতে পারি কিনা? ইয়েস স্যার। দেখা যায়। কারণটা কি? এটাকে আবার লিখে এটা হয়। এইবার দেখো আমি যদি এটাকে ওইভাবে চিন্তা করি, আমি একদম ভেঙে ভেঙে লিখতেছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। dy dx, হ্যাঁ, আর এই পাশে মনে করো যে আমি যদি ইন্টিগ্রেশন দিয়ে দেই 0 ইনটু dx, এটা লিখতে পারি কিনা? ইয়েস স্যার। তারপরে এই যে এইটা হলো x, তাহলে dx এর ইন্টিগ্রেশন করলে হয় x, তাহলে এটা কি হবে? dy dx। আর এই পাশে 0 ইনটু x প্লাস এইটার কনস্ট্যান্ট দিব a, কারণ আমি আবার ব্যাক করতে চাচ্ছি আগের এতে। তাহলে এটা হচ্ছে প্রথম। তাহলে এটাকে একটু সরল করি, এইবার লিখি d বাই dx y, আর এটা তো 0 হয়ে যাবে, এটা a হবে। এখন বলো এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে? এই যে ইন্টিগ্রেশন dy, আর এই পাশে হবে ইন্টিগ্রেশন a dx, তারপর ইন্টিগ্রেশন করলে dy এর করলে হবে y, আর ax প্লাস b। এখন দেখো তো এটা আগেরটা ক্লিয়ার আসলো কিনা? আগেরটা ক্লিয়ার আসছে। তাহলে আমরা এটা একটা সুন্দর একটা আইডিয়া নিলাম, আমাদের নলেজ নিলাম, তোমার একটা নলেজ নিলাম। সেটা হচ্ছে কি? যে আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে ইনভার্স প্রসেস। তাহলে ডিফারেন্সিয়েশন বের করতে হলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হলে আমরা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব। কতবার ডিফারেন্সিয়েশন করব? ওই রিকোয়ার্ড ইকুয়েশন পাওয়ার জন্য। সেই রিকোয়ার্ড ইকুয়েশন পাওয়ার জন্য আমাকে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকতে করে আরবিট্রারি কনস্ট্যান্ট করাইতে হবে। যদি আমি সরাইতে পারি, তাহলে আমার যে ইকুয়েশনটা হবে সেটি হবে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এই a এবং b এর যদি কোনো নির্দিষ্ট মান থাকে, a এবং b এর যদি কোনো স্পেসিফিক ভ্যালু থাকে, যেমন a এর মান ধরো 2 আর b এর মান যদি আমি 3 বলি, a ইকুয়াল টু যদি 2 হয় আর b ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এটা হচ্ছে পার্টিকুলার। এটার জন্য সলিউশন হবে পার্টিকুলার। তাহলে তখন আমার এই ইকুয়েশনটা কি হবে? y ইকুয়াল টু 2x 3। এটা কিন্তু জেনারেল না, এটা হচ্ছে পার্টিকুলার, এটা নির্দিষ্ট। এই সরলরেখাটা একটা মানে একভাবেই চলবে। আর y ইকুয়াল টু ax b, এটা কিন্তু a এবং b এর মানের উপর এটা চেঞ্জ হবে। তো ওইটাকে বলা হয় ফ্যামিলি। ওইটাকে ax b, এটাকে বলা হয় ফ্যামিলি। ফ্যামিলি মানে কি? পরিবারের সদস্য আছে, a b মান দিবা, নতুন নতুন ইকুয়েশন হবে। হ্যাঁ, এরা সবাই একটা গ্রুপের, একটা ফ্যামিলি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ। হ্যাঁ, ফ্যামিলি, ফ্যামিলি অফ কার্ভস, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন কিন্তু এটা। হ্যাঁ, তো ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার।
এখন স্যার, যদি এটা লেখো, হ্যাঁ বলো। ইন্টিগ্রেশনে স্যার ইন্টিগ্রেশন 0 dx এটা থেকে a কিভাবে আসছে এটা আমি খেয়াল করে নেই। তো এটা হলো যে আর কনস্ট্যান্ট লিখতে হয় না? ও আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আর কারো কোনো প্রশ্ন আছে? নেই। তো প্রশ্ন না থাকলে আমরা আবার ওই সামনের দিকে আগাবো। তাহলে এটা আমরা বুঝতে পারছি মোটামুটি, তাই না? তোমরা মোটামুটি বুঝতে পারছো। আরো আসলে হয়েছে কি, যে মানুষ যখন কোনো কিছু শেখানো হয় তখন কিন্তু ওই অল্প অল্প করেই শেখানো হয়। হ্যাঁ, তারপর শিখতে শিখতে এক সময় যেমন প্রথম বর্ণমালা শেখানো হয়। তো বর্ণমালা শেখানোর সময় কেউ যদি কাউকে বলা হয় যে বাবা বর্ণমালা তো শিখতেছো, এই যে এরকম গুণাক্ষর এইরকম কঠিন কঠিন ওয়ার্ড গুলো যদি তাকে শোনানো হয়, তাহলে কিন্তু সে বর্ণমালা পড়া সে বাদ দিয়ে দিবে। তো বর্ণমালা তো অ আ এরকম করে শেখানো হয় বাচ্চাদেরকে। ঠিক একই জিনিস প্রত্যেকটা স্টেজে এরকম আছে। তোমার একটা সাবজেক্টের শুরুতে বর্ণমালার মতো শিখতেছো, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্সে আসবা। এখন বর্ণমালাটা যদি ক্লিয়ার হয়, অ্যাডভান্সে যাওয়াটা সহজ হবে। এখন এখানে তোমাদের জন্য নেসেসারি হচ্ছে তোমরা আমাকে প্রশ্ন করতে হবে, না হয়তো তোমাদের যেমন এখানে দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে দেখতেছি না, তোমরা হয়তো আমাকে দেখতেছো, কিন্তু দেখার জন্য এটা ইম্পর্টেন্ট। এই যে আমি পরের স্লাইডের কাজটা কিন্তু এখানে করে ফেলছি। পরের যে স্লাইডটা, এই স্লাইড নাম্বার 15, তো স্লাইড নাম্বার 15 এও কিন্তু এই জিনিসটাই আছে। তোমরা যদি স্লাইড দেখো, দেখো এই যে এই জিনিসটাই আছে এখানে। এখানে একটু সাবস্টিটিউশন করে তৈরি করছে, আমি ওইভাবে না করে ডিরেক্ট করলাম। হ্যাঁ, ডিরেক্ট করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে এইখানে যেমন ডান পাশে করছি এটা, হ্যাঁ এইটাও সলভ করা যায়, এটাও করা যায়। তাহলে আমি আশা করি এই স্লাইডটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমি এই যে ধরো ওই বিভিন্ন সময় এই কুইজ বা এরকম আমি তোমাদেরকে টেস্ট করবো এটা, হ্যাঁ এটা টেস্ট করবো। তো বলো তো এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা? জি স্যার। জি স্যার। ডিফারেনশিয়াল Yes, sir. ইকুয়েশন হয়, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে এটা? থার্ড অর্ডার। থার্ড অর্ডার Third order. থার্ড অর্ডার হবে। আর ডিগ্রি কত হবে? এটা ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি ফার্স্ট ডিগ্রি by checking all that apply classify the following differential equation। এখন এই যে এখানে অনেকগুলো আনসার আছে, তাহলে কোনটা সঠিক হবে? এক নাম্বারটা কি সঠিক হবে? অর্ডিনারি। এটা হবে, এটা হবে না, এটা হবে না, এই কি নাম্বারটা হবে? তো থার্ড অর্ডার হবে। এটার জন্য কি কি প্রযুক্ত? থার্ড অর্ডার, অর্ডিনারি হবে, আর হবে কি এটা কি লিনিয়ার? এটা নন লিনিয়ার স্যার। নন লিনিয়ার হবে কেন? না স্যার লিনিয়ার। এটা তো লিনিয়ার স্যার হবে। লিনিয়ার স্যার। নন লিনিয়ার হয়ে যদি ডেরিভেটিভ Linear। জি স্যার, জি স্যার। ঠিক আছে না? এই জিনিসগুলো কিন্তু ভালো জিনিস, এটা তোমার মেমোরিটা একটু শার্প হয়। কারণ অনেক সময় স্টুডেন্ট অবস্থায় তোমরা তো তাও কিছু বুঝো, আমাদের অনেক আরো কম বুঝতে আমরা। তো যাই হোক, এখন তোমরা অনেকটা বুঝতেছো। এইবার বলো এইটা এখানে ভেরিয়েবল কি আছে? এটা সেকেন্ড অর্ডার। না, অর্ডার তো আমি জিজ্ঞেস করি নাই, আমি ভেরিয়েবল জিজ্ঞেস করতেছি। এখানে স্যার ভেরিয়েবল ওইটা কি? এটার নাম হলো সাই, এটার নাম হলো জাই, এটার নাম হলো জাই, এটার নাম হলো সাই। তাহলে জাই আর সাই ভেরিয়েবল কি? জাই আর সাই। কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? জাই পেন জাই ইন্ডিপেন্ডেন্ট, সাই হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। এই ইকুয়েশনটা কত অর্ডারের? সেকেন্ড অর্ডারের। সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার। আর তারপরে অর্ডিনারি না পার্শিয়াল? পার্শিয়াল। স্যার অর্ডিনারি তো হবে না। Partial. হ্যাঁ অর্ডিনারি, পার্শিয়াল হবে না। হ্যাঁ, তারপরে এটা লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার। কারণটা কি? ওই জায়ের উপরে যা খুশি তা থাকুক, আমার কোনো আপত্তি নেই। আমার তো হলো যে সায়ের উপর কিছু থাকলে এটা নন লিনিয়ার হয়ে যাবে, মানে ডিপেন্ডেন্টের উপর পাওয়ার থাকলে এটা নন লিনিয়ার হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো, এটা পরেরটা বলো। এটা অর্ডার সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার, পার্শিয়াল। সেকেন্ড অর্ডার। Partial. তারপরে আর হচ্ছে স্যার এটা লিনিয়ার। লিনিয়ার। এই তো হয়ে গেল। তাহলে লিনিয়ার। এই জিনিসগুলো, এই যে পরেরটা বলো। সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার অর্ডিনারি। পার্শিয়াল আর সেকেন্ড অর্ডার পার্শিয়াল, পার্শিয়াল হলো কোন? এটা Sir, অর্ডিনারি। অর্ডিনারি স্যার। হ্যাঁ, তারপরে লিনিয়ার। আর তাহলে এই যে জিনিসগুলো এখানে দিয়েছি, এগুলো তোমাদের জন্য খুব ভালো। হ্যাঁ, এই যে এগুলো আনসারও আমি দিয়ে দিছি নিচে, কিন্তু
তোমরা ওই যে স্লাইডে দেখবা, তোমাদের মিলিয়ে দেখবা এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, কম্পেয়ার করবা। এরপরে আসো, আমরা গত ক্লাসে পড়িয়েছি হ্যাঁ কিভাবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয়। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার জন্য আমরা আজকে গত ক্লাসে এটা করেছি কিনা ক্লাসে বসে আমি জানি না, আমি জি আজকে স্যার, এটা করা হয়েছে। স্যার করা হয়েছে। না, আচ্ছা তাই হোক, তাহলে তো এটা হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে তোমার বলতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার পরে বলতে হবে অর্ডার কত, ডিগ্রি কত, তাই। আচ্ছা, এরপরে এটাও কিন্তু একই জিনিস, এটাও কিন্তু খুব সহজভাবে করা আছে। এটা আর একটা প্রবলেম, এটাও কি ক্লাসে করিয়েছিলাম? জি স্যার। ইয়েস স্যার। এটাও তোমার যে ডিফারেন্সিয়েশন করে এই যে মাঝখানে মানগুলো বসাইতে হয়, বসিয়ে এটা করতে হবে। তারপরে ইউরসেলফ, তোমাকে কিছু অঙ্ক এখানে করতে বলছি, হ্যাঁ তোমরা ট্রাই করবা। তোমরা যদি না পারো, আমরা ওই যে বলছি না ক্লাস, কি ক্লাস নেব, ওই তোমাদের কাউন্সিলিং যে টাইমটা আছে, হ্যাঁ কাউন্সিলিং টাইমের জন্য আমরা এক্সট্রা ক্লাস নিব। আর অথবা যদি তোমরা মনে করো এক্সট্রা টাইমে তোমাদের ড্রয়িং করতে সমস্যা, তাহলে এই টাইমের আগে আধা ঘন্টা আগে থেকে আমি শুরু করবো। আর সবার তো সমস্যা নাও হতে পারে, তাই না? যার সমস্যা সে এই 10 মিনিট আগে থেকে ওগুলো শুরু করি। 10 মিনিট আগে এসে যদি সে জিজ্ঞেস করে, বাকিরা কিন্তু যারা জিজ্ঞেস করতে পারবে না তারা কিন্তু জেনে যাবে। সবার তো আর জিজ্ঞেস করার দরকার নাই, সবাই তো মানে একসাথে বলো কোশ্চেন করো, তাহলে আমি বুঝবো না, তাই না? এটাই নিয়ম, দু একজন কোশ্চেন করে আর বাকিরা সবাই এটা এখান থেকে তারা বুঝে নেয়। হ্যাঁ, আর যদি কোনো কিছু কোশ্চেন ধরো তুমি নিজের কোশ্চেনটা করবে, কেউ করে নাই, তারপরে তুমি বলবা, কমন কোশ্চেন বারবার করার দরকার নেই। হ্যাঁ, তো আমি আশা করি তোমাদের লেকচার 1টা ক্লিয়ার। এই লেকচার 1 এর এই যে অল্প কিছু অঙ্ক দিয়েছি, হ্যাঁ এই অঙ্কগুলো তুমি এই যে স্টেট, অর্ডার এবং ডিগ্রি, তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য এটা কি বলা যাবে, এটা বলা যাবে, অর্ডারটা বলা যাবে। স্যার কাউন্সিলিং টাইমটা কোথায় দেয়া আছে? কাউন্সিলিং টাইমটা তুমি এই ক্লাসরুমে ঢুকছো আজকে? স্যার কোর্স আউটলাইনে। কোর্স আউটলাইনে কাউন্সিলিং টাইমটা আছে, ওখানে তো আমি এখানে আধা ঘন্টা টাইম অতিরিক্ত আগে দিয়ে রাখছি। এবং তোমরা যদি এগ্রি করো তাহলে এই আধা ঘন্টা আগে থেকে ক্লাসটা শুরু হবে বলতে কি আমি বুঝে যাবো এখানে, তোমাদের যা প্রবলেম হবে তারা বলবা, ম্যান্ডেটরি না তোমার জন্য। হ্যাঁ, কাউন্সিলিং মানে কি সবাই কি আমার রুমে আসো নাকি? আধা ঘন্টা আগে আমি এখানে ক্লাসে জয়েন করবো, তোমরা যারা সমস্যা আছে তারা আধা ঘন্টা আগেই জয়েন করে ক্লিয়ার করবা, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো ট্রাই করো, তারপরে যেটা পারবা না আমি তোমাদেরকে হেল্প করবো কিভাবে করতে হবে। স্যার আমাদের কোনো রেফারেন্স বুক নাই? আছে, রেফারেন্স বুক, কোর্স আউটলাইন সব আছে। আচ্ছা, কোর্স আউটলাইন ক্লাসরুমে ঢুকলে পাবা। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার 1 শেষ করতে চাচ্ছি। আমি আবার লেকচার 2 তে চলে যাচ্ছি। এবার লেকচার 2টা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তোমাদের কাছে একটু বার্ডেন মনে হচ্ছে পড়া, মানে যে পড়াচ্ছি বা মানে কঠিন মনে হচ্ছে কিনা? না স্যার। নো স্যার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যে কথাটা বলতেছিলাম যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে চিনতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আইডেন্টিফাই করতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার না থার্ড অর্ডার, হ্যাঁ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফার্স্ট ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি, এটা আসলে কেন? এটার উদ্দেশ্য হলো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারের উপর বেস করে তার সলিউশন প্রক্রিয়া। তুমি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবা, তার অর্ডার যদি ফার্স্ট হয় তাহলে সলিউশন প্রক্রিয়া একরকম, আর সেকেন্ড থেকে হায়ার অর্ডার যত অর্ডারই হোক তার জন্য সলিউশন প্রক্রিয়া আরেক রকম। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাস মানে পাওয়ারের দিক, অর্ডারের দিক দিয়ে আমরা 2টা ক্লাস করতে পারি। একটা হচ্ছে মানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমার প্রশ্নের উত্তর দাও, হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু হবে কত থেকে? হ্যাঁ, হায়ার অর্ডার আমরা কখন হায়ার অর্ডার বলবো? ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, মিনিমাম কত হলে আমরা হায়ার অর্ডার বলবো? 2 মিনিমাম 3 এর উপরে। মিনিমাম 2 বা 2 এর উপরে যেগুলোই হবে সবই হচ্ছে হায়ার অর্ডার। তাহলে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার টেকনিক হলো একরকম, আর ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের টেকনিক হলো আরেক রকম। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এখন আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সলভ করতে যাব,
তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক ফর্মটা কি? হ্যাঁ, এইটা আমরা আগে দেখি যে এই যে আমি যে জায়গাটা হাইলাইট করলাম, এই যে এখানে নিচে না এইটুকু, আর এটা ওই দিয়ে চলে যাবে না। হ্যাঁ, তো এখানে আমরা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, এটা একটু হাইলাইট করতে যাচ্ছি, এটা হচ্ছে না highlight করা। তো এই যে এইটুকু হাইলাইট করলাম, তো এই হাইলাইটটুকু বলতো এখান থেকে যদি আমি তোমাকে জাস্ট এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বলি, তাহলে এটা কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন? First order. Sir, first order. ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার। আর কত ডিগ্রি? Sir, 1. Sir, 1D. কারণ dy বাই dx এর উপর কোনো পাওয়ার নাই। আচ্ছা, গেল এটা। আর ডান পাশে কি বোঝায় এটা দ্বারা? f of x y দ্বারা Sir, function of x and Function y. of x, y. মানে সামথিং থাকবে আর কি, x y এর রিলেশন থাকবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আসো, তাহলে এটা যদি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তোমরা বুঝতে পারছো ডেরিভেটিভ একবার, এর বেশি হবে না। দ্য ইন্টিগ্রেশন অফ দিস ইকুয়েশন গিভস ইটস জেনারেল সলিউশন। এই কথাটা কি সত্য কিনা? যে এই যে ইন্টিগ্রেশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? এর সলিউশন পাবো। এই কথা সত্য কিনা? দিস ইজ ট্রু, তাই না? কারণ আমরা কিন্তু আগে প্রমাণ করছি, এই যে আমাদের এখানে দেখো প্রমাণ, যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে তার পাশে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে সলিউশন পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এই ইন্টিগ্রেশন ছাড়া অন্য কিছু কেন করতে যাব? ডিরেক্ট ইন্টিগ্রেশন ইজ নট অলওয়েজ পসিবল। তার মানে কি, ডিরেক্ট ইন্টিগ্রেশন সবসময় পসিবল না। তো ডিরেক্ট ইন্টিগ্রেশন যদি পসিবল না হয়, তাহলে আমাকে কি করতে হবে? অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে। এবার তখন অল্টারনেটিভ ওয়ে খুঁজতে যাব, তখনই আবার ফার্স্ট অর্ডার ইকুয়েশনেরও আবার ক্লাসিফিকেশন আছে। তো ওই ক্লাসিফিকেশন গুলো আগে চিনতে হবে। যেমন ক্লাসিফিকেশন যদি না চিনো, তাহলে কিন্তু তোমার ওই উদ্দেশ্য সফল হবে না। ফর এক্সাম্পল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এটা একটা ডোমেইন, এর স্টুডেন্ট এটা একটা পার্ট, এর বিভিন্ন লেভেলের স্টুডেন্ট এরা ভিন্ন ভিন্ন পার্ট, আবার শুধু ম্যাথ 1 ও 2 এর স্টুডেন্ট এরাও ভিন্ন ভিন্ন পার্ট, এদের মধ্যে আবার সেকশন 9, এটা আরেকটা গ্রুপ। এখন বলো, আমি যদি তোমাদের গ্রুপটা সঠিকভাবে না চিনে আমি এই লিঙ্ক গুলো অন্য গ্রুপে দিয়ে দিয়ে ওদেরকে পড়ানো শুরু করতাম, তাহলে কি আমার উদ্দেশ্য সফল হতো কিনা? নো স্যার। No, sir. এক্সাম্পল খুব অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, চিন্তা করে বলি, তোমরা চিন্তা করে শুনবা। তাহলে প্রথম আমার কাজ কি ছিল? আমি গেটে গেটে বা জিজ্ঞেস করে করে তোমাদেরকে আইডেন্টিফাই করছি। তোমাদেরকে আইডেন্টিফাই করার পর কিন্তু আমার কাছে অনেক ইজি হয়ে গেছে। কারণটা কি? এখন তোমাদেরকে আমি আমার ওই যে গ্রুপে অ্যাড করে নিয়েছি, তোমাদেরকে ইনভাইট করেছি, তোমাদেরকে লিংক দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু ওই যখনই এই দরকার হয় তোমাদেরকে মেসেজ দিলেই তোমরা পেয়ে যাবা। এখন বলো, যদি আমি যদি ওয়ার্কআউট করে তোমাদেরকে আইডেন্টিফাই না করতাম, আমি মনে ঠিক আছে, অসুবিধা কি, আইডেন্টিফাই করার দরকার নাই, ওই স্টুডেন্ট তো আমি ইয়াতে দিয়ে দিই, ওই যে ওয়েবসাইটে দিয়ে দিই লেকচারের মেসেজটা, দেখে আজকে এই লেকচার উপর হবে, তাহলে বা এইটা হলো আমাদের লিঙ্ক, তাহলে কিন্তু কিছুই হবে না। ঠিক একই জিনিস, তুমি যখন ম্যাথমেটিক্স করবা, সবসময় ম্যাথমেটিক্সকে ক্লাসিফাই করবা, মানে এটাকে সিম্পলি এটাকে চিনবা আগে। যদি না চিনো, তাহলে কিন্তু তুমি প্রপার ট্রিটমেন্টটা করতে পারবে না। এটা কিন্তু সব ক্ষেত্রে, শুধু যে আমার ম্যাথের ক্ষেত্রে তা না। তুমি দেখবা যে অসুখ বিসুখ যখন হয়, ডাক্তাররা প্রথম বিভিন্ন রকম টেস্ট করে, ডায়াগনোসিস করে, প্রথম সে আইডেন্টিফাই করে যে এই পেশেন্টের কি প্রবলেম। তারপরে দেখবা সঠিক প্রবলেম হলে কিন্তু ওষুধ যদি থাকে, তাহলে অল্প ওষুধেই কিন্তু তার মোটামুটি ভাবে 90% তার কাভার হয়ে যায়। ঠিক একই জিনিস, তুমি যখন কোনো কিছু করতে যাবা, এটা আমি শুধু ম্যাথের ক্লাস দিকে বলতেছি না, কারণ আমার ক্লাসের একটা উদ্দেশ্য আছে, লং লাইফ অ্যাপ্লিকেশন। এটা মানে কি, তোমার সারা জীবনের জন্য আমার এই ম্যাথের একটা ছায়া থাকে। তুমি যেখানেই যাবা, তোমার ছায়াটা যেমন তোমার সাথে যায়,
হ্যাঁ, বিদেশে গেলেও তুমি একা একা যাবে, তোমার ছায়াটা তোমার সাথে যাবে, আর কেউ যাবে না। হ্যাঁ, ঠিক একই জিনিস। এই যে ম্যাথের যে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো তোমার ছায়ার মতো থাকবে। এগুলো যখনই তুমি কোথাও স্টাডি করতে যাবা তখনই এই জিনিসগুলো তোমার আসবে। তো কাজেই সবসময় নিয়ম হলো সঠিকভাবে আইডেন্টিফাই করা। সঠিক আইডেন্টিফাই যদি তুমি করতে পারো, দেন তুমি কিন্তু ওই সলিউশন বের করা তোমার জন্য কোনো কঠিন না। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি যে ডিরেক্ট ইন্টিগ্রেশন ইজ অলসো এ মেথড, বাট দিস মেথড ইজ নট পসিবল to find the solution for all cases. So the methods of identification to make it this ODE integrable are the objective of the rest of this chapter. তার মানে দেখো, the methods of identification to make this ODE integrable, মানে ODE টাকে ইন্টিগ্রেবল করার জন্য যে আমাদের ODE গুলো আছে এগুলো ইন্টিগ্রেবল করার জন্য, কারণ ইন্টিগ্রেবল হবে না অনেক সময় ডাইরেক্ট, ডিরেক্ট ইন্টিগ্রেবল না হলে এটাকে আসলে ইন্টিগ্রেবল করাটাই হলো আমার উদ্দেশ্য। ইন্টিগ্রেবল করে ফেললে কিন্তু আমার ওই সফলতা হবে। তাহলে আমার কিন্তু প্রথম কথার সাথে এই কথা কিন্তু কন্ট্রাডিক্টরি না। কন্ট্রাডিক্টরি কথা বুঝছো? আমি বলছি একটা, আবার উল্টা কাজ করলাম, সেটাকে বলে কন্ট্রাডিক্টরি। আমি বলতেছি যে ইন্টিগ্রেশন করে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে হয়, এটা হলো বেসিক, এটা হলো ফান্ডামেন্টাল। যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য ইন্টিগ্রেশন করতেই হবে, আদার কোনো ওয়ে নাই। ঠিক একই জিনিস। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু সবসময় ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেবল করাটাই হলো একটা কাজ। তো ইন্টিগ্রেবল করার জন্য সব ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেবল একরকম হয় না, সেটাকে বিভিন্ন ভাবে এটাকে ইন্টিগ্রেবল করতে হয়। তো সেটার জন্য আমরা কয়েকটা প্রসিডিউর আমরা এখানে দেখো। এক নাম্বার হচ্ছে ভেরিয়েশন, সেপারেশন অফ ভেরিয়েবল। তো ভেরিয়েবল গুলো যদি আমরা জাস্ট সিম্পলি সেপারেট করি, আলাদা করি, দেন এটা ইন্টিগ্রেবল হয়ে যায়। আমি যে কথাটা বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট কথা, তোমরা বুঝতেছো কিনা, যে আমরা যখন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে যাচ্ছি, তখন আমরা জানি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হয়। যদি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় দুইবার ইন্টিগ্রেশন করতে হয়, ফার্স্ট অর্ডার ইকুয়েশন হলে একবার ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু সব সময় ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেবল নাও হতে পারে, বা এটা নট পসিবল। তো যেহেতু পসিবল না, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেবল করতে হবে। ইন্টিগ্রেবল করার জন্য এদেরকে আমরা আরো কিছু ক্লাসিফাই করব। সেই ক্লাসিফিকেশন গুলোর মাঝে একটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল, এটা একটা ক্লাস। এটা তুমি চেহারা দেখে বুঝতে পারবা যে সে আসলে এইরকম। আবার মনে করো যেমন আমরা চাইনিজ লোক যদি দেখি, চেহারা দেখে বলে ফেলি না যে এটা চাইনিজ। ওরা আমরা যদি ইন্ডিয়ান দেখি, তাহলে বিদেশে গেলে বিশেষ করে ইন্ডিয়ান, চাইনিজ, হ্যাঁ, তারপরে আফ্রিকান, তারপরে তোমার এই যে আমেরিকান, হ্যাঁ, তারপরে মিডল ইস্ট, আমাদের কালারটা এই ইন্ডিয়ার সাথে মিলে যায়। হ্যাঁ, আমরা ওইভাবে চিন্তা করে। তো দেখো এইটা কিন্তু ওই এবং চাইনিজদের সাথে কিছু কিছু ম্যাচ করে। আবার এই যে মালয়েশিয়ান, ওইটা আরেকটা রিজন, ওইটা একরকম হয়। তো দেখো এই যে দেখে যদি চিনা যায়, তাহলে দেখে চিনতে হবে। যেমন সেপারেশন ভেরিয়েবল, এটা কিন্তু খুব ইজিলি দেখে চিনবা। হোমোজিনিয়াস, এটাও দেখে চিনে ফেলবা। লিনিয়ার, এটাও দেখে চিনে ফেলবা, চেহারা দেখেই বুঝবা। আরেকটা হচ্ছে রিডিউসিবল টু লিনিয়ার, মানে কি লিনিয়ার না, বাট এটাকে রিডিউস করতে হবে লিনিয়ারে। এবং এইটার অনেক প্রকার আছে। আমি শুধু তোমাদের এখানে বার্নৌলিটা পড়াবো, তোমাদের সিলেবাসে বার্নৌলিটা আছে, তোমরা সিলেবাস দেখো, আমার কোর্স আউটলাইনে ক্লিয়ার ভাবে লেখা আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এক্সাক্ট। এক্সাক্ট হলো সর্বশেষ। এইগুলো যদি না হয় তাহলে সেটা এক্সাক্ট হবে, কিন্তু এক্সাক্ট কত বলতে কি ওই আন্দাজে বলা যাবে না, এটারও প্রমাণ আছে, এটা টেস্ট আছে, এটাও টেস্ট আছে। যেমন সাপোজ তুমি একজনকে বিদেশে দেখলা, চেহারাটা আমাদের সাথে মিলতেছে, তখন তুমি কিন্তু তার সাথে কথা বলেই বলবা। সে যদি বাংলা বোঝে বলবা বাঙালি, আর যদি সে বাংলা না বোঝে, হিন্দি বোঝে, তাহলে বলবা সে ইন্ডিয়া। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু টেস্ট আছে। চেহারা দেখে যে চেনা যাবে সব না, এখানে কিন্তু সব চেহারা দেখে চেনা যাবে। এটা সেপারেশন অফ ভেরিয়েবল, ফুল চাইনিজ। এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা ফুল মনে করো যে আফ্রিকান।
লিনিয়ার ইকুয়েশন, এটা ভুল তোমার এই মনে করো যে আমেরিকান বা এই এরকম কানাডিয়ান। তারপর রিডিউসেবল টু লিনিয়ার, এটাও এরকম চেনা যাবে। আর এক্সাক্ট হলো বাংলাদেশি ইন্ডিয়ান মিলে। তো এদেরকে টেস্ট করতে হলে, ফাইন্ড আউট করতে হলে ওদেরকে কথা বলেই বলবা, বাংলা বলতে বলে বাঙালি, আর বাংলা না বলতে বলবে ইন্ডিয়া, হিন্দি বলে ইন্ডিয়া। এইভাবে আমরা চেক করি। হ্যাঁ, তাহলে আমার এই কথাটা কি একটু উদাহরণ দিয়ে বললাম, তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা? যদি না হয় তোমরা আবার জিজ্ঞেস করো, আমি আবার তোমাদের প্রশ্ন আনসার দেব। আমি তোমাদের কাছ থেকে একটু রেসপন্স চাচ্ছি। স্যার বুঝেছি। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার আসো সেপারেশন অফ ভেরিয়েবলস। তো আমি যে কথাটা বলতেছিলাম, সেপারেশন অফ ভেরিয়েবলস। হ্যাঁ, ভেরিয়েবল সেপারেশন করব। তো ভেরিয়েবল সেপারেশন করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ওই ইন্টিগ্রেবল করব। ইন্টিগ্রেবল করার জন্য ভেরিয়েবল সেপারেশন। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ভেরিয়েবল সেপারেশনটা এখানে স্লাইডে আছে, তো স্লাইডে যেহেতু আছে, আমি তোমাদের এই স্লাইডটাকে যদি আমি একটু লিখি, লেখার পরে তোমরা যদি একটু লেখো তাহলে আরো ক্লিয়ার কনসেপশন হবে। কারণ এটা কিন্তু ওই লেখা জিনিস তো অনেকের মাথায় ধরবে তো ধরবে না, ধরবে সার্ভে সার্ভেতে ধরবে না, এরকম হবে। তো আমি একটু লিখি, তোমরা আমরা এই যে সেপারেবলটা কিভাবে চিনবা, আসল চেনাটাই হলো আসল। তারপরে কিন্তু সলিউশন প্রক্রিয়াটা কিন্তু খুব কঠিন না। আমরা এটা যদি বলতে চাই লেকচার 2 এর স্লাইড 3, লেকচার 2 স্লাইড নাম্বার 3। আমি এটা এখানে লিখলাম যে তোমরা যদি ধরো এটা কোথায় কি আলোচনা করলাম খাতায় লেখার সময় তোমরা লিখে রাখবা, তাহলে ওই স্লাইডটা করার সময় ওটা আবার ফাইন্ড আউট করবে। আমাকে একটু হেল্প করো, ইউআইডিএক্স টা বলো তো, আমি জেনারেল ফর্ম কি বলছি? একদম বলো, সিয়ার বলো। তো সিয়ার কাকে জানি মানেছি, মনে শুধু হয়তো ফেসবুক আইডি বলছে তোমাদের জন্য। সিয়ার বলো, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কে কি বলছি? জেনারেল ফর্ম। না পারলে বলবা যে স্যার বুঝতেছি না। হ্যাঁ, আমি বলবো। স্যার একটু বলে দেন। হ্যাঁ, এই যে এইরকম বলছি কিনা তারপর বলতে হবে dy dx f of x y, এটা বলছি কিনা? ইয়েস স্যার। বলছি না? হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল ফর্ম। তো আমরা এইখান থেকেই যাবো, আমার ওই লেখাটা কিন্তু এইখান থেকেই গেছে, কিন্তু ওই যে লেখা তো এটা ক্লিয়ার হবে না, কারণ বইয়ের মধ্যে লেখা আছে, তো বই পড়লেই পারতাম। দেখো এইটাকে আমরা এরকম করতে পারবো, dy dx, এটা হলো সেপারেবল, এই যে ভেরিয়েবল সেপারেবল। এই যে এক নাম্বার স্লাইড নাম্বার বলে দিছি, তো আমার বোর্ডে তো সব লেখা যাবে না। এটা হলো সেপারেবল ভেরিয়েবল নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তোমরা দরকার হলে লিখবা। আচ্ছা, এইটাকে ভেরিয়েবল সেপারেবল হলে এই ডান পাশের fxy টা জানো, এটা এরকম হবে। এরকম হবে। বুঝতে পারছো? স্যার এই যে fxy না, এটা বুঝি নাই স্যার। fxy এর মানটা এরকম তোমার সেপারেট হবে। সেপারেট হবে। আচ্ছা, এটাকে আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে তোমাদের কাছে একটু বুঝতে সুবিধা হবে। আমি এটা না দিয়ে তোমাদেরকে সেকেন্ড ডেফিনিশনটা দিই, কারণ তোমাদের এখানে এটাকে তুমি এইরকম করতে পারো, এইভাবেই সহজে। পরেরটা আবার ওই আগের এটা পরে ব্যাক করতেছি। তাহলে কি করতে পারবা এটাকে বলো তো? এটাকে কি করলাম এখানে? স্যার আলাদা করা হয়েছে। আলাদা করা যাবে, x কে আর y কে আলাদা করা যাবে। এখন x আর y কে যদি আলাদা করি তাহলে দেখো তো, এরপরে আমরা যদি এরকম করি, এটা কি করতে পারি কি? dy by fy dx এটা কি করলাম বলো? স্যার জাস্ট একটা ওই পাশে নিয়েছে স্যার, f2y টা
বাম পাশে নিয়েছেন আর মানে dx y টা এর ডান পাশে। টার্মগুলো একসাথে x এর টার্মগুলো আলাদা করলাম। জি স্যার। এইটাই হচ্ছে ভেরিয়েবল সেপারেবলের বৈশিষ্ট্য। এখন এই জিনিসটা যদি এরকম হয়, দেখো এটাকে যদি এক এক ফরম্যাটে হবে dy dx, এটাকে যদি আমি এইভাবে লিখতে পারি f1x f2y, তাহলে কি রকম লেখা যাবে দেখো তো, f1x dx প্লাস f2y মাইনাস, এটা মাইনাস হবে, বা এটা ইকুয়াল টু, দেখি এটা লিখতে পারি কিনা দেখো তো। জি স্যার। তাহলে এইখান থেকে একটা কমন একটা আইডিয়া কি বলতে পারবা, ভেরিয়েবল সেপারেবল হবে কারা, যাদের এক্স ওয়াই কে আলাদা করা যাবে, যাদের এক্স ওয়াই কে আলাদা করা যাবে তাদেরকে বলা হবে ভেরিয়েবল সেপারেবল। ক্লিয়ার? জি স্যার। এরপরে তুমি যদি এখানে যদি আমরা তো জানি যে আমাদের ভেরিয়েবল সেপারেবল সলভ করতে, ইকুয়েশন সলভ করতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তা আমরা কত অর্ডারের ইকুয়েশন সলভ করতেছি, ফার্স্ট অর্ডার, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে কয়বার? স্যার একবার। একবার এইবার যদি আমি এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিই, এই ইন্টিগ্রেশন করা সম্ভব হবে না? ইয়েস স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে ভেরিয়েবল সেপারেবলের টেকনিক। এই যে স্লাইডে যাই থাকুক, স্লাইডে তো ঘুরানোর পেছনে অনেক কিছু থাকে, কারণ এটা বুঝার ব্যাপার আছে। এইটা তোমাদের তাহলে ভেরিয়েবল সেপারেবল এই কথাগুলো লিখে নাও। হ্যাঁ, সেপারেশন অফ ভেরিয়েবল। এই সেপারেশন অফ ভেরিয়েবল এইটা এইভাবে বুঝবা যদি এরকম হয়। লেখো, তোমরা লিখে ফেলো। এটা কিন্তু তোমার এখানে ওভাবে নাই, আমি একটু ঘুরে একবারে লিখছি। হ্যাঁ, পরে দেখো এই ইন্টিগ্রেশন করছি, তো ইন্টিগ্রেশন করলে কি হয়, এটাকে যদি ইন্টিগ্রেশন করো, মানে এটা হলো বড় f1x মানে মাইনাস বড় f2y ইকুয়াল টু c মনে করো, এটাই হচ্ছে তাহলে সলিউশন। এবার একজন বলো দেখি যে ভেরিয়েবল সেপারেবল কিভাবে চিনবা আর কিভাবে প্রসেস করবা সলিউশনের জন্য। বলজন ভেরিয়েবল সেপারেবল কিভাবে চিনবা, ডিফারেনশিয়াল ইকুয়েশন তো ফার্স্ট অর্ডার ইকুয়েশন, এটা ভেরিয়েবল সেপারেবল হবে কিনা, সেপারেশন ভেরিয়েবল হবে কিনা কিভাবে বুঝবা? স্যার দুইটা ভ্যারিয়েবল আলাদা থাকবে, যেরকম dx টা এক পাশে, x এক পাশে থাকবে, y এক পাশে থাকবে, এরকম হলে x এবং y এর টার্মগুলো সেপারেট করা যাবে, সেপারেট করা থাকবে। x এর সাথে y মিলে থাকবে না, প্লাস থাকবে না, গুণ হিসাবে থাকলে হবে। তো যাই থাকুক এটাকে আলাদা করে ফেলতে পারবো, যদি আলাদা করা যায় তাহলে সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল। আর স্যার আমরা ফার্স্ট থেকে 3 নম্বর লাইনটা কেন ইন্টিগ্রেট করলাম না? এখানেও আমরা ইন্টিগ্রেট করতে পারি, এটা আরেকটা ওয়ে, এটাকে ইন্টিগ্রেট করলে সিম্পল হবে। কিন্তু স্যার 3 নম্বর লাইন আর 4 নম্বর লাইনটা তো এক না। না, এই যে 4 নাম্বার লাইনটা আবার বিকল্প ভাবে আসছে, এটা যদি আমার এরকম ভাবে যদি আমি তো তোমার এটা এরকম হয়, আমার তো এরকম হতে পারে না, এটা আমার এরকম হিসাবে থাকতে পারে, এরকম তোমার থাকলে তো এই নিচে আসবে, তখন ইন্টিগ্রেশন করলে লন আসবে, দুটো ফর্মেটে আসতে পারে। আরেকবার একটু বলবেন স্যার, কথাটা বোঝা যায় নাই। এখানে যদি এটাকে যদি ইন্টিগ্রেশন করো এই লাইনটাকে, তাহলে এখানে dy বাই y এর ইন্টিগ্রেশন করলে কি হয়, ln y হবে। dx বাই x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ln x, মনে আছে তো? জি স্যার, ln x। ln x, তাহলে এখানে তোমার ln x হবে। আর এখানে তুমি সেপারেশন হয়েছে কিনা, তুমি খালি দেখবা সেপারেশন হয়েছে কিনা, মানে x এর সাথে y এর কানেকশন আছে কিনা, এখানে কোনো কানেকশন আছে নাই, কানেকশন না থাকলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, ইন্টিগ্রেশন করলে যা আসে। আবার এটাকে এটা যদি ডান পাশেটা যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে, তাহলে দেখো যে এটা মিলে গেছে এটার সাথে, এরকম আর এরকম করে এটা এরকম আসবে। জি স্যার। এটা একটা এক্সাম্পল দাও।
এই যে দেখো এই এক্সাম্পলটা একটু দেখি, সলভ বলো কিভাবে এটা দেখতেছো না? x স্কয়ার প্লাস Sir, x 1 square plus 1 into y square minus 1 y স্কয়ার মাইনাস 1 dx dx plus xy dy is equal to 0. dy is equal to 0. এখন বলো এটা দেখে বলা যায় কিনা ভেরিয়েবল সেপারেবল? কারণ x এর সাথে y এর কোনো প্লাস মাইনাস আছে? No, sir. যদি না থাকে তাহলে আমরা এটাকে সেপারেট করতে পারবো। তাহলে এখন যদি সেপারেট যদি করতে হয় তাহলে এখানে এটাকে যদি সেপারেট করতে হয় তাহলে আমার dx এর সাথে কি y এর টার্মটা থাকবে? No, sir. শুধু x এর টা থাকবে। না স্যার, dy এর সাথে কি x এর টার্মটা থাকতে পারবে? না না স্যার, থাকতে পারবে না স্যার বুঝে দিব নাকি লজিক্যালি আউট করব? স্যার লজিক্যালি লজিক্যালি আউট করব। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এটাকে যে জিনিসটা আউট করব এটার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মনে রাখবা IF। এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। হ্যাঁ, এক একটার জন্য এক এক রকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এই এক একটার জন্য এক এক ভাবে বের হবে। ভেরিয়েবল সেপারেবলের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ওইটাকে বলা হয় 1 dx এর সাথে y এর টার্ম। বলো dx এর সাথে y এর টার্ম কি আছে? স্যার আপনার ফুল বোর্ড দেখা যাচ্ছে না। y স্কয়ার মাইনাস 1 Sir, x square plus 1 y এর টার্ম y স্কয়ার মাইনাস 1 আর dy এর সাথে x এর টার্ম কি আছে? so y x dy এর সাথে x এর টার্ম x শুধু y। x xy আচ্ছা তোমরা তো ওই যে আমার এটা যদি বোর্ড না দেখো তখন চট করে তোমাদের ওই যে স্লাইড দেখবা, স্লাইডিং দাও, স্লাইডিং তো দেখা যাচ্ছে এটা প্রবলেম 1। স্যার বোর্ড ফুল দেখা যায় তো স্যার। হ্যাঁ, তাহলে এখন স্ক্রিন নোটেশন গুলো দেখা যায়। হ্যাঁ, তাহলে এটা কি হবে এখানে x। তাহলে এটা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তাহলে ভেরিয়েবল সেপারেবলের জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিভাবে বের করলাম বলো দেখি একদম। স্যার dx এর y এর টার্ম আর dy এর স্যার x এর টার্ম। সিস্টেম যা থাকে এটাকে নিয়ে আসবে এখানে গুণ করে লিখবো। এখন এটা এই ইকুয়েশন এটাকে নাম্বারিং করে করব 1, তাহলে 1 * if এটা কি হয় বলো তো দেখি। এটা যদি এটা দিয়ে যদি এটা গুণ করি কি থাকবে? x স্কয়ার প্লাস 1 বাই x dx প্লাস হচ্ছে y বাই x y স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 dy ইকুয়াল টু 0। দেখো তো এইবার আমার ওই যে এরকম সাইজের হয়ে গেল কিনা? স্যার এটা কি করলেন স্যার, আরেকবার একটু বলবেন স্যার? মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা একটু করছি এখন কে স্যার আমরা যদি স্যার এই যে প্লাস প্লাস xy dy এর টার্মটা বাম পাশে মানে ডান পাশে নিয়ে যায়, পরে ওইটারে স্যার ক্রস মাল্টিপ্লিকেশন করে x এর নিচে নিই, তাহলে তো স্যার এই লাইনটাই আসে। একই জিনিস ইন্টিগ্রেটর ফ্যাক্টর তো লাগতেছে না স্যার। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা শিখাচ্ছি এই জন্য যে এটা ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে। ভবিষ্যতে এই কনসেপ্টটা কাজে লাগবে। সবসময় তো ওই যে আমরা আমাদের বেশি খাটাখাটি না, দৌড় দেই, আস্তে হাঁটি, লাফাই, যখন যেটা দরকার হয়। তো ঠিক একই জিনিস এখানে এই প্রত্যেকটা জিনিসই বেসিক ভাবে করা যাবে, কিন্তু বেসিক ভাবে এখানে করলে তোমার ওই ইমপ্রুভমেন্ট হবে না, তোমার নতুন জিনিস শেখা হবে না। তো এখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নতুন জিনিস শিখাইলাম না। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এর নামের পিছনে কারণ আছে। ইন্টিগ্রেটিং মানে ইন্টিগ্রেশন করার জন্য যে ফ্যাক্টর, এই ফ্যাক্টর একটা বের করছে, এই ফ্যাক্টরকে গুণ করলে ওই ইকুয়েশনকে ইকুয়েশন ইন্টিগ্রেবল হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। স্যার ফ্যাক্টরটা স্যার আরেকবার দেখানো যাবে স্যার? কোনটা? এই স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিভাবে আসলো 1/y স্কয়ার মাইনাস 1? ইন্টিগ্রেটিং হচ্ছে সবসময় 1 হবে, dx এর সাথে y এর যে টার্ম থাকবে এটা আসবে, আবার dy এর সাথে x এর যে টার্ম থাকবে সেটা আসবে, এই দুটো গুণ হবে। ওকে স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে এখান থেকে এটা আসলো। এবার দেখো, এবার আমরা এই উভয় পাশে ইন্টিগ্রেশন করতে পারি না? স্যার
তাহলে ইন্টিগ্রেশন যদি করি তার আগে আমরা এখানে একটা কাজ করতে পারি, কারণ আমাদের কিছু সরল লাগতে পারে। এই x² x তার মানে x প্লাস 1/x dx, আর এটা হচ্ছে y² মাইনাস 1 dy। দেখো আমি এই কাজটা করলাম, এটা ঠিক করলাম কিনা? জি স্যার, এটা করা যায়। জি স্যার। এরপরে আমরা ইন্টিগ্রেশন করব। এরপর আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। এবার ইন্টিগ্রেশনটা খুব কেয়ারফুল হবে। তোমরা কিন্তু অনেকে ইন্টিগ্রেশনটা অনেকে ভুলে গেছো, ফর্মুলাগুলো। এই ইন্টিগ্রেশনে একটু ঝামেলা হয় তোমাদের, আমি বলে দিচ্ছি। তাহলে আমরা প্রথম ইন্টিগ্রেশন করব x কে। আমরা কিন্তু ভেঙে ভেঙে দেখাবো না, এত গান বানাবো না, এত আগে সময় পাবো না। x কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? x কে ইন্টিগ্রেট করলে 1 হয়। না না, সরি 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 স্যার, x²/2। x²/2 সূত্র হলো এটা, এই যে x টু দি পাওয়ার n dx, x to the power n plus 1 divided by n plus 1. আর যদি n not equal to 1, n not equal to minus 1, n এর নাম যদি minus 1 হয় তাহলে এখানে কি হবে? 1/x dx। আর এটা সূত্র হচ্ছে আবার লন x। এই যে দুটো সূত্র লেখো, তাড়াতাড়ি লেখো, দুটো সূত্র আগে লেখো। তোমরা যদি সূত্র লেখো আপনি মুখস্থ করবে। মনে থাকে তো, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার কমে আর ইন্টিগ্রেশন করলে পাওয়ার বাড়ে। বেশি বেশি খেলে শরীরে চর্বি জমে, ব্যায়াম করলে শরীরে চর্বি কমে। বুঝতে পারছো? ঠিক একই জিনিস। এখানে ইন্টিগ্রেশন করা মানে পাওয়ার বাড়বে। কখনো যখন বলবা ইন্টিগ্রেশন বলবা না যে ইন্টিগ্রেশন পাওয়ার কমছে, x কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার বাইরে যাবে। তাহলে বলো এবার কি হবে? এটা হবে কি? x²/2 পরে প্লাস এটা কি হবে? ln x। ln x। ln x প্লাস এইটা আবার কি করতে হবে? এটা একটু ঝামেলা আছে না, সরাসরি মিলতেছে না কিন্তু। স্যার 2 দ্বারা গুণ দিতে হবে স্যার, 2 দ্বারা গুণ দিতে হবে স্যার উপরে, আর হাফ দ্বারা ভাগ দিতে হবে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো তাই? এটা একটু দিব। জি স্যার। এখানে y² - 1 dy। এটা আমরা করতে পারি তাই না? আচ্ছা, এই সূত্র দুটো তো লেখছো সবাই, সূত্র দুটো কিন্তু লিখবা। আমি তোমাদেরকে সূত্র বলবো, দেখি আগামী ক্লাসে সবাইকে আমি সূত্রগুলো একসাথে করে দিয়ে দিব। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সূত্রগুলো মুখস্থ করবো, এবং সূত্রের উপরে একটা মৌখিক টেস্ট আছে, এটা 5%। এই পরীক্ষাটা আগেই নিব। সূত্রের উপরে, সব সূত্রের উপরে আমি সূত্র জিজ্ঞেস করব। তাহলে সূত্র হইলেই দেখো সব কিছু হচ্ছে। এখন বলো তো এটা এখন কিভাবে করতে সেটা হবে? ln করবে, ln y² - 1 হবে। লন y² - 1 সবাই বুঝতে পারছো না? দুই একজনের ঝামেলা আছে। স্যার বুঝিনি স্যার, ঝামেলা আছে স্যার। আচ্ছা, ভালো লাগছে। আরবার যদি ওই এইসব জিনিস বেসিক করতে যাও তাহলে কিন্তু সময় পাবো না। হ্যাঁ, এটা ডাইরেক্ট করা যায়। আচ্ছা, আমি দেখো এখানে 2y নিচে হলো y² - 1 dy। আমি যদি y² - 1 কে z ধরি, এবার বলো যারা বুঝতেছিল না তারা বলো, তাহলে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে ওই পাশে। তাহলে এখানে 2y² dy সমান কি dz। তাহলে এবার যদি আমরা মান বসিয়ে দেই dz/z, dz/z মানে কি? ln z। এবার যদি মান বসিয়ে দেই ln y² - 1, এটা হইছে না? yes sir। এখানে এখানে সমস্যা আছে কিনা বল, থাকতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অনেকেই ওদের পরীক্ষায় ভালো করার জন্য ইন্টিগ্রেশন বাদ দেয়, পরীক্ষায় ইন্টিগ্রেশন অনেক করে স্যার এই জায়গায় মডুলাস হবে না কেন স্যার? মডুলাস দেওয়ার দরকার নেই। এই জন্য ওই যে y এর মান এখানে তোমার ওই যে নেগেটিভ হলো, এটা পজিটিভ হলো। স্যার y এর ইন্টিগ্রেট আমি এনে দিয়েছি কিনা জানি না, এটা লাগবে না এখানে। এখানে লাগবে না এই জন্য যে এখানে তোমার এই যে এই y এর মান যদি মাইনাস হবে তাহলে y² না, বা ভিতরের মান কি সর্বনিম্ন 0 হবে, এর চেয়ে কম হবে না, সব বেশি হবে। স্যার তাহলে ln x এর ক্ষেত্রে স্যার? ln x এর ক্ষেত্রে মডুলাস দিবা, ln x এর ক্ষেত্রে মডুলাস দিবা, এর ক্ষেত্রে মডুলাস দিবা, এর ক্ষেত্রে মডুলাস দিবা। মডুলাস যদি ওটা না দাও, এটা না দিলে সমস্যা নেই। ln x এর ক্ষেত্রে মডুলাস দিবা। স্যার y এর পার্টটুকু আরেকবার একটু বুঝাই দেন স্যার, এই যে লেফট সাইডে যতটুকু করছেন। এই যে স্যার লেফট সাইডে। জি স্যার। এটা না, হ্যাঁ, এটা আমরা ওই যে নিচেটাকে যদি z ধরি
মেথড অফ সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতি। আমরা y স্কয়ার মাইনাস 1 থেকে z দিলে তাহলে আবার প্রদর্শিত ডিফারেন্সিয়েশন করে y স্কয়ার ইকুয়াল টু y dy, আর 1 তো 0 হয়ে যাবে, z কে ডিফারেন্সিয়েশন করলে হবে dz। তারপরে এই যে 2y dy, এই যে পুরো উপরে একটা সমান dz, আর নিচে y স্কয়ার মাইনাস 1 সমান z, dz বাই z, dz বাই dx, dx এর ইন্টিগ্রেশন আমি লিখছিলাম এখানে, জি স্যার। মানে z এর নম্বর স্যার তাহলে স্যার বুঝছি। ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার এইটা, তাহলে আমাদের এখান থেকে সরাসরি লিখব আমরা x স্কয়ার বাই 2 প্লাস ln মডুলাস অফ x প্লাস এই হাফ ln y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু c। এইটাই आंसर। ওই আমার স্লাইডে হতে এটাকে আরো অনেক কিছু দরকার নেই, যেটা সহজে সরল করা যাবে সেটাকে করবা, যেটা করা যাবে না সেই ঝামেলায় যাব না। আমি এখানে কি করছি জানি না, হ্যাঁ এখানে আমি আর সরল করছি, যে লং টার্ম নিয়ে এটার এক্সপোনেনশিয়াল নিছি, ওইটা করতে যায় আবার অনেকে দেখা যাচ্ছে ঝামেলা হবে, তো দরকার নাই। ক্লিয়ার? Yes, sir. স্যার একটা কোশ্চেন স্যার। বল। স্যার ওই যে স্যার ডান সাইডে স্যার হাফ দিয়ে গুণ করে স্যার উপরে 2y টা মানে 2y টা কেন নিলাম স্যার? ও এটা দিলাম তো, এই যে নিচেরটাকে যে y স্কয়ার মাইনাস 1 কে z করলে ডিফারেন্সিয়েশন করলে তো উপরে 2y হয়, এজন্য ওই বুদ্ধি খাটায় আগেই আমরা 2 নিয়ে নিছি, পরে হাফ দিয়ে গুণ করে দিছি। ও স্যার থ্যাংক ইউ। যেমন এই যে তুমি মনে করো যে ইউনিভার্সিটিতে আসবা, তো পকেটে আগে টাকা নাও কেন, ভাড়া কি চাইছে কেউ তোমার কাছে? বাসায় তো তোমার কাছে কেউ ভাড়া চায় নাই, কিন্তু পকেটে তুমি টাকা নিছো, কারণটা কি? তুমি বুদ্ধিমান ছেলে, বাসে উঠার পরই তো বাসের কন্ট্রাক্টর তোমার কাছে টাকা চাইবে, তখন যদি বলো টাকা তো আনি, টাকা তো মনেই ছিল না, যে টাকা যে চাইতে হবে তো বাসায় কেউ বলে নাই, বাসায় বুদ্ধিমান যারা তারা আগেই মনে করো যে দরকারি জিনিসটুকু নিয়ে নেয়। আর এখানে আমার এই স্লাইডে যেভাবেই থাকুক করা অঙ্ক কিন্তু করো আমার নিয়ম, এই যে আমি স্লাইডের অঙ্ক কিন্তু যেভাবে রাখছি, এটা যদি কারো কাছে কঠিন মনে হয় আমি সবচেয়ে সহজভাবে করি। হ্যাঁ, এই যে এইটা বলা, এটা তোমরা লিখে ফেলো। লিখে ফেলছি। লেখা হয়েছে সবার না? এই তো তাহলে লেখা হয়ে গেলো, তাহলে মোটামুটি এই যে নিচের যে ক্যালকুলেশন এগুলো করার দরকার নাই, এগুলোর জন্য মার্কস কাটা যাবে না। এরপরে আসো 2 নাম্বারটা। 2 নাম্বার প্রবলেমটা কি? আমাদের সময় দেখো, হ্যাঁ সময় কত। আমার ক্লাসে কিন্তু আজকে তোমরা অনেক প্রেজেন্ট ছিল, হ্যাঁ ক্লাসে কিন্তু প্রেজেন্ট থাকবা, কারণ তোমাদের ওই রেকর্ড টেকর্ডের সিস্টেমে নাই, এটা ভালো করতে। আমি তো আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি 43 জন, আমাদের 43 জন প্রেজেন্ট কেন? অনেকে দুটো ডিভাইস থেকে আসছে, দুইটা পিসি মাইক্রোফোন না এরকমের জন্য। ঠিক আছে, এটা আমি এনকারেজ করি, কারণ আমার জন্য শোনা যায় না। Yes, sir. তো এটা তো আগে তো বলে না। আচ্ছা তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ আমার কাছে সব কিছু ক্লিয়ার করে কথা, হ্যাঁ তারা ঘোরার কিছু নাই, আমরা তো এখানে যতটুকু শেখাবো এটাই চাই যে ভালোভাবে শিখো। আচ্ছা আমরা যা পড়াচ্ছিলাম সেটা আবার কি ওটা হারাইলাম ক্লাসে? হারানোর কিছু নাই। এটা এবার ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এবার আমাদের দেখো যে এই ইকুয়েশনটা তোমরা বুদ্ধি করে বলবা, কিন্তু হ্যাঁ বুঝে কি না দেখে আসলে হচ্ছে কি উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো 50টা অঙ্ক করানো না, তুমি 50টা অঙ্ক করলা বা এ প্লাস পাইলে গোল্ডেন পাইলে, এতে কোনো লাভ নাই। তোমাকে তোমার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, এটা মনে করবে। ক্যাপাসিটি বিল্ড আপ খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা মানুষ অনেক বড় হয়েছে কিন্তু তার বুদ্ধি নাই, তাহলে তাকে কিন্তু কেউ চাকরি দিবে না, হ্যাঁ ক্যাপাসিটি নাই তার। তো এখন দেখো তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখতেছি dy দিয়ে, বলো কি ইকুয়েশনটা একদম বলো। e to the power x plus y y plus x square স্কয়ার e to the power x cube plus y প্লাস y. এটা কিন্তু পাওয়ার, হ্যাঁ দুটোই পাওয়ার। এখন বলো আমরা সলিউশন দেখতেছি না, সলিউশন তোমরা দেখলে দেখো, আমি দেখতেছি না। এখন এইটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ভেরিয়েবল সেপারেবল কিনা এটা কিভাবে বুঝবো? আমি ট্রাই করব x এবং y কে আলাদা করতে, রাইট? Yes, sir. x এবং y কে আলাদা করি। আচ্ছা দেখো তাহলে কিভাবে আলাদা করা যায়? এটা ই টু দি পাওয়ার
এই যে dy dx মান লিখবো e to the power x into e to the power y plus x square e to the power x cube into e to the power y এটা দিয়ে লিখলাম, এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে এখান থেকে যদি আমি e to the power y টা কমন নিই, তাহলে e to the power x plus x square e to the power x cube, এটা হয়ে গেল না? তাহলে দেখো তো আমি এটা ভেরিয়েবল সেপারেবল বলতে পারবো কিনা? জি স্যার বলা যায়। তার মানে কি, তুমি যখন ফার্স্ট অর্ডার ইকুয়েশন সলভ করবা, তোমাকে তো আমি বলে দিলাম না এটা ভেরিয়েবল সেপারেবল, তুমি ইকুয়েশন দেখে প্রথম চিন্তা করবা কি এটা ভেরিয়েবল সেপারেবল কিনা, রাইট? প্রথম কি চিন্তা করবা এটা ভেরিয়েবল সেপারেবল কিনা, এবং ভেরিয়েবল সেপারেবলের জন্য এইভাবে চিন্তা করে করে আলাদা করা যায় কিনা। যদি আলাদা করা না যায় তাহলে তো বুঝবা। হ্যাঁ, তো এরপরে আসো, এটাকে আমরা যদি এরকম করতে চাই, তো এই যে dy e to the power y e to the power x x square e to the power x cube dx, এটা লিখলাম, ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারছো তো? এটা ঠিক আছে। তাহলে আমরা পরের বার এটাকে এইভাবে লিখি e to the power minus y dy, আর এখানে e to the power x dx প্লাস ইন্টিগ্রেশন দিয়ে দিব, আর এটা dx x কেন এখানে, ও dx এর এই পাশে নিয়ে আসলাম, হ্যাঁ dx, হ্যাঁ, তারপরে প্লাস x স্কয়ার e to the power x cube dx। এইবার বল, এইবার কি কঠিন অঙ্ক কিনা? আমাদের যে জিনিসটা জানতে না হবে, স্যার জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা জানতে হবে। তোমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে তোমাদের এই যে পারফরম্যান্সের পরীক্ষাটা আগে নিয়ে নিতে, তোমাদের উপকার হবে, আমারও কষ্ট কম হবে। e to the power mx, এখন দেখো e to the power mx এর ইন্টিগ্রেশন কি বলো? m স্যার m e to the power mx, হ্যাঁ 1/m, আর ডিফারেন্সিয়েশন করলে হয় m into স্যার the ই টু দ্য power, পাওয়ার m। আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই যে উল্টা হয়, তাহলে এটা হবে মাইনাস 1/-1, না তাই না? এটা হবে -1 হবে 1/-1, ঠিক আছে? e to the power -1, আর এটা হবে e to the power x, আর এইটা কি হবে, কে বুদ্ধি খাটাইতে পারবে বলো? স্যার এটা z ধরতে হবে x কিউব রে। হ্যাঁ, x কিউব কে z ধরলে এটা মিলে যাবে, দেখো এখানে এটা যদি আলাদা করো, এই x কিউব কে যদি z ধরো তাহলে 3x স্কয়ার dx equal to dz, তাহলে x স্কয়ার dx সমান কি 1/3 dz, তাহলে এখানে 1/3 e to the power z dz। তাহলে এখন দেখো পরের লাইনে একদম সহজ হয়ে গেছে, এটা মাইনাস e to the power -y e to the power x plus 1/3 e to the power z plus c, তাহলে এখানে এই যে e to the power x plus e to the power -y plus 1/3 e to the power x cube minus c equal to 0 বা equal to c, এটা লিখলাম, এটি তো आंसर। স্যার একটা কোশ্চেন ছিল। কোন জায়গায়? স্যার আমরা কি ওইটাকে স্যার ইউভি এর সূত্র নিতে পারতাম না, x স্কয়ার ই টু দ্য পাওয়ার x কিউব? ওটা এটা জি স্যার। লিবনিস না, তো লিবনিস তো ডিফারেন্সিয়েশনের জন্য নিয়ে, লিবনিস তো ডিফারেন্সিয়েশনের জন্য ডেরিভেটিভ, মানে কনফিউশন হয়েছে, আমি বুঝতে পারছি যে ডিফারেন্সিয়েশনের আর ইন্টিগ্রেশনে কিন্তু জাস্ট রিভার্স তো প্রসেসটা। আমি কম্পেয়ার ফর্মুলাগুলো তোমাদেরকে দিয়ে দেবো, সব কপি করে তোমাদেরকে দিয়ে দেবো, কম্পেয়ার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো, তাহলে এটা স্যার ওইখানে x স্কয়ারটা স্যার কই গেল স্যার? ওইটা তো লেখা, x স্কয়ার dx এর পরিবর্তে এই 1/3 dz। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তারপরে আর কারো সমস্যা? না, তো আমরা এই যে আগামী ক্লাস তো হবে তাই না, বুধবার দিন ক্লাস আছে, বুধবার তো ছুটি নাই, তো আমাদের পূজার ছুটি কবে থেকে? স্যার রবিবার। স্যার 25 তারিখ, স্যার রবিবার। তাহলে এই যে এই আজকে ক্লাসে এটা পড়ালাম, তোমরা লেখা শেষ করো। হ্যাঁ, তাহলে এইভাবে আমার এখানে করা অঙ্কগুলো করা আছে, স্লাইডেও করা আছে, আমিও করে দিব। আমি নরমালি করার সময় তো স্লাইড দেখি করতে পারি, নাও দেখে করতে পারি, যে কোন সহজ আছে তোমরা আমারটাও লিখবা, স্লাইডেরটাও থাকবে, তাতে তোমাদের সাথে সাথে প্রিপারেশন হবে। তোমাদের কিন্তু একটা কুইজ হবে, তো কুইজের এই লেকচারটা হয়ে গেলে, এই লেকচারের মানে কি এই বুধবারে
হয়ে যাবে, তোমরা আগামী সোমবারে কিন্তু কুইজ দেবা। এই বুধবার পর্যন্ত যা পড়াবো এর উপরে কুইজ হবে। হ্যাঁ, এই ক্লাসটা নিয়ে হ্যাঁ অবশ্যই আপলোড দিয়ে, তো এটা না লেকচার 2টা দিই নাই, আজকে দিয়ে দেবো। লেকচার 2টা দিয়ে দেবো, লেকচার 1 দিয়েছি আর এটা 2 দিব আজকে। হ্যাঁ, এটা দেখো এই যে ফাইনালি কিন্তু এরকম আসছে, এরকম আসছে, এটাই আনসার, এটাই জানার সলিউশন। হ্যাঁ, আমরা এটা আজকে ক্লাসে তোমাদের ক্লাসে আপলোড দিয়ে দেব। তো এইভাবে আরো লাস্ট লাইনে ইজ ইকুয়াল টু সি, এটা কিভাবে আসলো? ইকুয়াল টু সি মানে ওই যে এটাকে স্যার প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হওয়ার কথা ছিল না, না বা ওইদিকে গিয়ে তো মাইনাস সি হয়ে আসে। আচ্ছা প্লাস সি ইকুয়াল টু এই ঠিক আছে, এটা বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে তোমাদের তাহলে এই সেপারে বলে আরো কিছু অঙ্ক করে দেওয়া আছে, এগুলো একটু দেখবা বাসায়। হ্যাঁ, বাসায় সময়টা ভালো কাটবে, সময় কাটার কিন্তু অনেকগুলো উপায় আছে। হ্যাঁ, এটা নিয়ে ব্যস্ত থাকো, দেখো দুটারও পাবা না, সময় চলে যাচ্ছে। আর না হয়তো সময় অনেক খারাপ সময় যাবে। তো আশা করি তোমরা যা পড়িয়েছি তা বুঝতে পারছো। আমরা এই বিভিন্ন নিয়মের একটা দুটা করে অঙ্ক করাচ্ছি, কারণ হলো কি ওই যে নিয়মগুলো যদি বাদ দিই তাহলে হয়তো আমার বাহাবা দিবা, কিন্তু এক সময় আমাকে বকাবকি করতে হবে, সারা তো এই ধরনের জিনিস করাই না, এটা আমাদের এখন এই আইডিয়াটা লাগতেছে। হ্যাঁ, আমরা সব আইডিয়া এখানে আছে, করা আছে, আমরা তাড়াহুড়া কিছু করবো না। তো আমার মনে হয় তোমাদের ক্লাস টাইম প্রায় শেষের দিকে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ ক্লাসে উপস্থিত থাকার জন্য। সরি যে আমি আসলে তোমাদের বলতেছিলাম যে স্লাইড দেবো, কিন্তু তোমাদের ইউনিভার্সিটি এটা নিয়ম না, এটা আমি সাপোর্ট করি পার্সোনালি। হ্যাঁ, আমি বুয়েটে দিচ্ছি না আমার স্লাইড, মানে রেকর্ড, কারণ রেকর্ড দিব তাহলে ক্লাসে থাকবে না, অনেক ইচ্ছা করে থাকবে। হ্যাঁ, এই দরবার কেন তুমি তাহলে তোমার ক্লাসে উপস্থিত থাকবে, এলাকা থেকে হোস্টেলে থেকে বা বাসায় থেকে যখন স্কুল ইউনিভার্সিটি আসো খরচ আছে না, ডেলি তোমার অনেক টাকা খরচ হয়, ডেলি তোমার 100 টাকা খরচ হতো, বাইরে খেতে খরচ হতো, ওই টাকাও যেটা লাগবে না, ওই টাকা যেটা তোমাদের লাগে না। ক্লাসে থাকবে না, থাকবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে থাকার জন্য আবারও। আর সুস্থ থাকো, ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।